নমস্কার বন্ধু, আজ আপনাদের শিয়ালদা হতে নিয়ে যাব মদনপুর কৃষ্ণনগর গ্যালোপিন লোকালে। আজ আমি 9:35-এ উঠে মদনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মদনপুর থেকে নিয়ে যাব মদন গোপাল মন্দির, বিরোহী, নদিয়া। 9:35-এর কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল মদনপুরে এসে পৌঁছালো 11:05। এইবারে আপনাদের এইখান থেকে নিয়ে যাব আজকে মদন গোপাল মন্দির। আজ আমার গন্তব্যস্থল মদন গোপাল মন্দির, চলুন নিয়ে যাই। এই স্টেশন থেকে নেবে ওই যে রেল লাইন আছে, ওখান থেকে গিয়ে ডান হাতে গিয়ে টোটো করে বিরোহীতে গিয়ে আপনাদের নিয়ে ট্রেন 1 নম্বরে দিয়েছে। এবারে 2 নম্বর দিয়ে বেরিয়ে টোটো ধরে যেতে হবে। ঠিক এইভাবে যে রেল ক্রসিং আছে এখান থেকে বেরিয়ে যেতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে ডান দিক দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে টোটো ধরে আপনাদের নিয়ে যেতে হবে, টোটো বা অটো ধরে। চলুন নিয়ে যাই। মদনপুর স্টেশনের পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে একটি গ্রাম বিরোহী। এই বিরোহী গ্রামেই আজ আমি টোটো করে আপনাদের নিয়ে যাব। গ্রামে মজা নদীর যমুনার তীরে মদন গোপালের একটি দালান মন্দির আছে এবং মন্দিরে মদন গোপালের বিগ্রহ বেশ প্রাচীন। এই গ্রাম্য পরিবেশ, গাছগাছালি দেখতে দেখতে আপনারা এইভাবে আসবেন। কত সুন্দরভাবে এইখানের প্রাকৃতিক পরিবেশ। মদন গোপালের একটি দালান মন্দির আছে। মন্দিরে মদন গোপালের বিগ্রহ বেশ প্রাচীন। বহুকাল আগে এক অজ্ঞাতনামা বৈষ্ণব এই গ্রামের বাঁধানো এক বটগাছের তলায় মদন গোপালের আরাধনা করতেন। উক্ত ভক্ত সাধক দেহত্যাগ করলেও তার ভক্তগণ গ্রামে মদন গোপালের বিগ্রহ স্থাপন করেন। পরে কোনো এক সময় নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র পৃষ্ঠপোষকতায় মদন গোপালের এই দালান ও মন্দিরটি নির্মিত হয়। বহুবার সংস্কার হওয়ার এই মন্দিরটি 250 বছরও বেশি পুরনো। মন্দিরটি উঁচু ও ভিত্তিবেদির ওপর স্থাপিত। মন্দিরের গর্ভগৃহে সংলগ্ন দালানের মেঝে শ্বেতপাথর দিয়ে তৈরি। মন্দিরে একটি কাঠের সিংহাসন ও কাঁঠাল গাছের বংশীধারী মদন গোপাল ও নিম কাঠের রাধিকা মূর্তি আছে। এছাড়া বলরাম ও রেবতী ও জগন্নাথের 3টি কাঠের তৈরি মূর্তি, একটি ছোট বিষ্ণু মূর্তি আছে। মন্দিরের কাঠের দরজায় সুন্দর মূর্তি ও নকশা রঙের প্রলেপ এখন অনেকটাই ম্লান। সম্প্রতি মন্দিরের সামনে একটি নাট মন্দির নির্মিত হয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্র মদন গোপালের সেবার জন্য 150 বিঘে লাখেররা জমি দান করেছিলেন। এই জমির খুব সামান্য অংশ এখন মন্দির কর্তৃপক্ষর হাতে আছে। মন্দিরে একটি কাঠের সিংহাসনে কাঁঠাল গাছের বংশীধারী আর মদন গোপাল ও নিম কাঠের রাধিকার মূর্তি আছে। এছাড়া বলরাম, রেবতী ও জগন্নাথের 3টি কাঠের মূর্তি তৈরি। মূর্তির একটি ছোট বিষ্ণু মূর্তিও আছে। মন্দিরে কাঠের দরজার সুন্দর মূর্তি। আর এখানে যারা মনস্কামনা করে তারা ছলন হচ্ছে মন্দিরে গোপাল ঠাকুর রেখে যায়, সেটাও আপনাদের তুলে ধরলাম। নাট মন্দির ছাড়াও এই মন্দিরে এখানেও বসে করা যায়।
সেটাও আপনাদের তুলে ধরলাম। এখনও করা যায়, পরীক্ষণ করে দেখাচ্ছি আপনাদের। ঘর পরীক্ষণ করা যায়, পরীক্ষণ হয়ে গেল। এ হলো শয়নকক্ষ, মদন গোপালের শয়নকক্ষ বিগ্রহ দেখুন। আর মন্দিরের পাশেই এক চালা ছাদ বিশিষ্ট নাট মন্দির। এই মন্দিরে গাছগাছালি দিয়ে কত সুন্দর সাজানো, সেগুলো আপনাদের তুলে ধরছি দেখুন। এখানেও একটা তুলসী মঞ্চ আছে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। গাছগাছালি ভর্তি। এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে, দেখে নিন, পুরুষ মহিলা। বহুকাল আগে এক অজ্ঞাতনামা বৈষ্ণব এই গ্রামের বাঁধানো একটি বটগাছের তলায় মদন গোপালের আরাধনা করতেন। ভক্ত দেহত্যাগের পর মদন গোপালের বিগ্রহ স্থাপন করেন। এই হলো প্রাচীনতম বটবৃক্ষ। এই বিরোহী গ্রামে মজা নদী যমুনার তীরে মদন গোপালের একটি দালান মন্দির আছে। মন্দিরে মদন গোপালের বিগ্রহ বেশ প্রাচীন। এই হলো সেই মজে যাওয়া যমুনা। নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রাজ্যের মধ্যে 12টি প্রসিদ্ধ কৃষ্ণ বিগ্রহ আছে। বিরোহী মদন গোপাল ও বলরাম ও 12টি বিগ্রহের 2টি বিগ্রহ। অন্যান্য বিগ্রহগুলি হল অগ্রদ্বীপের গোপীনাথ, তেহট্টের কৃষ্ণরায় ও বারোদলের সময় বিগ্রহগুলোর সঙ্গে মদন গোপাল ও বলরামের কৃষ্ণনগর রাজবাড়িতে যান এবং 1 মাস পরে পুনরায় বিরোহীতে ফিরে আসে। পুরো গাছগাছালি ভর্তি। এলো কত প্রাচীনতম এই মা চণ্ডীর মন্দির, খুব জাগ্রত, টিনের ছাদ দেওয়া। দেখুন কত প্রাচীনতম মন্দির এই মন্দির। চলুন ধাপে ধাপে উঠে মন্দির দর্শন করি। এই ধাপে ধাপে উঠলাম, দেখুন এই মন্দির কত প্রাচীনতম। এখনও সেরকম সংস্কার করা হয়নি। মা চণ্ডীর মন্দির, মা চণ্ডী এখানে শিলা রয়েছে। এই হলো মা চণ্ডী বিরাজ করছে, আর শিবলিঙ্গ বিরাজ করছে। সেটা এখানে ধূপ দেওয়া হয়ে গেছে। এই হলো মন্দিরে আপনাদের সব তুলে ধরলাম। জয় মা, জয় মা। মন্দিরও প্রদক্ষিণ করা যায়, চলুন। এই হলো প্রদক্ষিণ করার জায়গা। এই হলো যমুনা নদী বয়ে গেছে তার পাশ দিয়ে। কত পুরনো প্রাচীন মন্দির, সেটা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন
পরিক্রমা করতে করতে আপনাদের এই প্রাচীনতম পেছনের দিকটাকে আপনাদের তুলে ধরছি। কয়েকটা পিলার দিয়ে মন্দিরের এটাকে কিন্তু প্রাচীনতম যে চুনসুরকির গাঁথনি সেগুলো রেখে দিয়েছে। কাঁঠাল গাছে দেখুন কাঁঠাল হয়েছে, কত প্রাচীনতম এই মা চণ্ডী, খুব জাগ্রত এই মন্দির। দীক্ষণ হয়ে গেল। মা চণ্ডী বাংলার ইতিহাস বলতে গেলে তিনি হলেন হিন্দু দেব দেবীগণের মধ্যে অন্যতম প্রধান শক্তি দেবী। তিনি দেবী দুর্গার এক রূপ। চণ্ডী শব্দটি দেবী দুর্গার বিভিন্ন নামের মধ্যে একটি, যা তার শক্তি ও ক্ষমতার প্রতীক। চণ্ডী মঙ্গল নামে একটি মধ্যযুগীয় বাংলার সাহিত্যকর্ম আছে, যেখানে দেবী বিভিন্ন লোককথা ও গানের মাধ্যমে তার শোষণের কথা বলা হয়েছে। দেবী চণ্ডী মহাশক্তির প্রতীক, যা বিভিন্ন রূপ নামে মাধ্যমে প্রকাশ পায়, যেমন চণ্ডিকা, অম্বিকা, দুর্গা ইত্যাদি। দেবী চণ্ডীর 3টে চোখ আছে, যা সর্বজ্ঞতা ও ক্ষমতার প্রতীক। দেবীর কপালে অর্ধচন্দ্র শোভিত, যা তার শান্ত ও সুন্দর রূপের প্রতীক। দেবী চণ্ডীর হাতে বিভিন্ন অস্ত্র শোভিত, যা তার শক্তি ও ক্ষমতার প্রতীক। বাংলার প্রাচীনতম এই মন্দিরগুলো সংস্কার করলে এই মন্দির, মা চণ্ডীর মন্দির, গড়ে উঠবে কত সুন্দরভাবে। চণ্ডী মন্দিরের সংস্কার চলছে, কিন্তু আরও যত তাড়াতাড়ি করা যাবে তত ভালো। এখানে একটা তুলসী মঞ্চ আছে, আর তারপরেই মা চণ্ডীর মন্দির। এই মন্দিরের হচ্ছে বেল গাছ, দেখুন এইখানে অনেকে মনস্কামনা করে পুজো দিয়ে। আর এই হলো মা চণ্ডীর কত প্রাচীনতম মন্দির। মন্দিরে নিত্য পুজো ছাড়া ভাইফোঁটার দিন মদন গোপালের বিশেষ পুজো হয় এবং মন্দির প্রাঙ্গণে বিরাট মেলা বসে। মেলাটি 400 বছরেরও বেশি প্রাচীন বলে দাবি করা হয়। এছাড়া দোল ও অষ্টমী উপলক্ষে বিশেষ উৎসব পালন করা হয়। গ্রামে মন্দিরের একটু দূরে একটি দোল মঞ্চ আছে। দোলের সময় বিগ্রহ ওই মঞ্চ রেখে দোল উৎসব পালন করা হয়। আগে ভাইফোঁটার দিন মেয়েরা জাতি ধর্ম নির্বিশেষে মদন গোপালের উদ্দেশ্যে মন্দিরের দেওয়ালে ফোঁটা দিতেন, কিন্তু এখন সেই রেওয়াজ অনেকটা কমে গিয়েছে। দেবতাদের ভাই হিসাবে আরাধনা করা ও ভাইফোঁটা উপলক্ষে মেলা আরও কোথাও দেখা যায় না। স্থানীয় লোকেদের বিশ্বাস, মদন গোপালের আশীর্বাদে তাদের ফসল ভালো হয়, তাই সব ধর্মের গ্রামবাসীরা গাছের প্রথম ফল বা উৎপন্ন ফসল মদন গোপালকে প্রথমে নিবেদন করেন। মদন গোপাল প্রথম একক ছিলেন কথিত আছে, কিন্তু মন্দিরের পূজারী এক রাতে স্বপ্ন দেখলেন মদন গোপাল তাকে যেন বলছেন, বহুদিন বৃন্দাবন ছেড়ে এসেছি রাধিকা বিরহে দিন কাটাতে। যমুনা নদীতে এক খণ্ড নিম কাঠ ভেসে আসছে, সেই কাঠে রাধিকার মূর্তি তৈরি করে আমার মন্দিরে প্রতিষ্ঠা কর। নমস্কার পণ্ডিত মশাই, হ্যাঁ আমি আজ এই মদন গোপাল মন্দিরে এনেছি। এটা কত বছর পুরনো? এটা 1760 সালে। আর এই মন্দির কখন খোলে? আর এই মন্দিরে কোন কোন অনুষ্ঠান হয় সেটা বলুন। আর এই মন্দিরে যাতে আসে সেই আসার রাস্তাটাও বলে দেবেন, সহজ উপায়। আর এখানে যে অনুষ্ঠানগুলো হলো আর ভোগের কি ব্যবস্থা আছে সেইটা বলবেন। এইগুলো বলে আপনি আর এই মন্দিরের বিগ্রহে যে যে দেবতাগুলো আছে তাদের সম্বন্ধেও 2-4 কথা বলবেন। এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠিত করেছিল 1760 সালে।
এই মন্দির, হ্যাঁ। তারপরে হচ্ছে 8টা, হ্যাঁ 5টায় হচ্ছে মাখন মিষ্টি দেওয়া হয়। তারপরে হচ্ছে 8টার সময় ফল দিয়ে এবং মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। দুপুর 12টার হ্যাঁ সময় অন্ন ভোগ দেওয়া হয়, তাই সন্ধ্যা আরতি করা হয়। হ্যাঁ, শুধু দুপুরবেলা ঘন্টা 2 বন্ধ থাকে। তখন কি শয়নে যায় না? শয়নে যায়, শয়নে যায়। শয়নে যায়। আর রাত্রিবেলা 8টার পরে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর ভোরবেলা উঠে করে। হ্যাঁ, আর এই ঠাকুরের যে এখানে হচ্ছে গোপাল আছে, এটা হচ্ছে কাঁঠাল কাঠের তৈরি, আর নিম কাঠের হচ্ছে রাধিকা। রাধিকা, হ্যাঁ রাধিকা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ, আর হ্যাঁ। ওইটা হচ্ছে বলরাম, বলরাম, আর এইটা হচ্ছে সুভদ্রা। সুভদ্রা। হ্যাঁ, আর নারায়ণ আছে। নারায়ণটা কোনটা? ওই যে নারায়ণ, এইটা আছে, ওইটাও নারায়ণ, পাথরে এইটাও নারায়ণ, এই দুটো নারায়ণ আছে। আর ওদিকে আছে ওই ছোট্ট একটা ছোট গোপাল। গোপাল, হ্যাঁ আর শঙ্খ আছে, আর নরসিংহ আছে। হ্যাঁ হ্যাঁ আর ওদিকে হচ্ছে চৈতন্যদেব আর গৌরাঙ্গ, হ্যাঁ। এই হচ্ছে এই বিরাজ করছে। আর এখানে দোলে মেলা হয়, হুম, খুব বড় এখানে মেলা হয়। আর ভাই ফোঁটার মেলা হয়। হুম। যাদের ভাই থাকে না তারা এসে এখানে দিয়ালে ফোঁটা দেয় গোপালকে উদ্দেশ্যে। এবং দোলের সময় এখানে হিন্দু মুসলমান যে কোনো জাতি, পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে ভোরবেলা উঠে কোন পাশে? ঠাকুরের পাশে পেছনে, পিছনে হ্যাঁ ওই রোডের ধারে, রোডের ধারে। ওই মন্দিরে ভোরবেলা উঠে চলে যায়। হ্যাঁ 4টের সময় সেখানে হিন্দু মুসলমান সবাই তার পায়ে আবির দিতে পারে, ছুঁতে পারে। বছরে একটা দিন জনসাধারণের জন্য খোলা হয়, মানে এই সবাই বিগ্রহ ছুতে পারে, ছুঁতে পারে। হ্যাঁ, তাছাড়া আর পারে না, পুরোহিত ছাড়া। পুরো ইচ্ছা। এই হলো এখানকার ইতিহাস। যা মানত করে যায় এবং হ্যাঁ তার ফল হয়। এবং বহু দূর দূরান্ত থেকে এখানে লোক ওই তো আসে। ছলন রেখে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এসে গোপাল মানসিক করে যায় এবং তারা সন্তান হলে পরে আবার গোপাল দিয়ে যায়। সেই হচ্ছে গোপাল দিয়ে গেছে হ্যাঁ। অনেকে। এটা হচ্ছে রেল স্টেশন আছে কাছে, হচ্ছে হ্যাঁ মদনপুর। মদনপুর থেকে অটো বা টোটো, হ্যাঁ যে কোনো গোপাল মন্দির বললেই হয়ে যাবে। বিরোহী, হ্যাঁ, আর বিরোহী মানে এটা হচ্ছে বিরোহী বাজারে নামতে হবে। বিরোহী বাজার থেকে নেবে অল্প একটুখানি 5-7 মিনিটের রাস্তা, সোজা গোপাল মন্দির বললে এখানে যাওয়া যাবে। এবং বহু দূর দূরান্ত থেকে এখানে আসে এবং বহু পুরনো এই মন্দির, 1760 সালে। 1760 সালে কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছে। তাহলে এই হলো ইতিহাস মন্দিরের। এই মন্দিরের ইতিহাস পণ্ডিত মশাই বললেন। দেখুন, এখন মন্দিরে ভোগ নিবেদন হলো, সেই জন্য গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। মদন গোপাল মন্দিরের দোলমঞ্চ, দোল মন্দির। চলুন দোল মন্দিরে নিয়ে যাই। এইখানে পঞ্চম দোল হয়, এই দোল মন্দির, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। চলুন। ধাপে উঠে এই দোল মঞ্চে এখানে দেখুন নিত্যানন্দ আর গৌরাঙ্গ করছে, আর দোল মন্দির আর রাধা আর কৃষ্ণকে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো দোল মঞ্চ, পঞ্চম দোল হয় এখানে। রাধা কৃষ্ণকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরীক্ষণ করি। এই দোলমঞ্চ পরীক্ষণ হয়ে গেল। আর এই দোলমঞ্চে সবচেয়ে সুন্দর হলো 3 দিকে গেট রয়েছে, 3 দিক দিয়ে ধাপে ধাপে এই দোলমঞ্চে উঠতে পারে। কয়েকদিনের মধ্যে সত্যই যমুনা নদীর তীরে একখণ্ড নিম কাঠ ভেসে এলো। তখন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রাজত্বকালে কৃষ্ণচন্দ্রর কানে সেই সংবাদ পৌঁছতেই তিনি শিল্পী ডেকে ওই কাঠ দিয়ে রাধিকার মূর্তি তৈরি করে মন্দিরে মদন গোপালের পাশে প্রতিষ্ঠা করলেন। কৃষ্ণচন্দ্র দেব সেবার জন্য নদীর অপর পাড়ের একটি গ্রাম দেবোত্তর করে দিলেন।
এবং ভোগের চালও ওই গ্রাম থেকে আসতো বলে গ্রামের নাম হলো ভোগের পাড়া। মদন গোপালের এই গ্রামে এসে প্রথমে রাধিকার বিরহে কাতর ছিলেন বলে গ্রামের নাম হয় বিরহী। আগে এই মন্দিরের কাছে অন্যত্র বীর হনুমান ও শিবের দুটি পাথর ছিল। বর্তমানে পাথর দুটি মন্দিরের সামনে রাখা হয়েছে। স্থানীয় পল্লীবাসীদের নিয়ে গঠিত শ্রী শ্রী মদন গোপাল মন্দির পরিচালিত কমিটি এবং মন্দিরটি দেখাশোনার কাজ নিয়োজিত হয়। পণ্ডিত মশাই এখন ভোগ আরতি করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই ভোগ আরতি করছে। লক্ষ্য করুন, মদন গোপালের ভোগ আরতি হচ্ছে। বিরহী মদন গোপাল মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে সকালে লালগোলা প্যাসেঞ্জার রানাঘাট, শান্তিপুর, গেদে বা কৃষ্ণনগর লোকালে উঠুন আর নামুন মদনপুর স্টেশনে। রেলগেটের পূর্ব দিকের রাস্তা ধরে একটু এগিয়ে রিক্সা বা ট্রেকারে উঠে পৌঁছে যান এই মন্দিরে। 34 নম্বর জাতীয় সড়ক ধরে যেতে পারেন। মনে রাখবেন দুপুরে মন্দির বন্ধ থাকে। এই মন্দিরে নিত্য পুজো হয়। আর এই মন্দিরে যদি আসতে চান আপনারা আগে থেকে ফোন করে বলে দেবেন, কেন ফোন করে বলে দিলে তাহলে ভোগের ব্যবস্থা করে রাখবেন। আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো এবং সেই ফোন দেখে আপনারা ফোন করে তারপরে মন্দিরে যাবেন। মন্দিরে বলবেন কজনের ভোগের ব্যবস্থা এবং ভোগ খেতে গেলে কিছু দিতে হয়, সেটা আপনারা ডোনেশন বক্সে ফেলে দেবেন। আর এই ভোগ আরতি দেখালাম আপনাদের, সেটাও দেখলেন। এই দরজা হচ্ছে সেই প্রথম থেকে কাঁঠাল গাছের তৈরি। গোপালজি হচ্ছে কাঁঠাল গাছের তৈরি, কাঁঠাল কাঠের। আর হচ্ছে রাধাজি হচ্ছে নিম কাঠের তৈরি। এখানে কিন্তু কাঠের বিগ্রহ। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দির গড়ে দিয়েছে। এই মন্দিরে আমি প্রসাদ গ্রহণ করব। আজকের হচ্ছে অন্ন, ডাল, 2 রকমের তরকারি এবং ভাজা। এইটা নিবেদন করেছেন আমাকে, তা আমি এখানে এটা গ্রহণের পরমান্ন আমাকে দেওয়া হয়েছে, সেটাও দেখুন। এই মন্দিরে আমি তৃপ্তি ভরে ভোগও গ্রহণ করলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের মদনপুরে মদন গোপাল মন্দিরে এনেছি এবং খুব প্রতিষ্ঠিত জাগ্রত এই মন্দির। তা আপনাদের এই মন্দির সম্বন্ধে পণ্ডিত মশাই অনেক কিছু বলেছেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানে এই মন্দির তৈরি করে দিয়েছেন। তা আমি বলবো এই মন্দির ব্লগটি দেখার পর এখানে আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শিয়ালদা থেকে আপনারা রানাঘাট লোকাল, তারপর শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল ধরে আপনারা চলে আসবেন। এখানে চলে এসে আপনারা এবারে কি করবেন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে বিরহী বলবেন গোপাল মন্দির যাব। বিরহী গোপাল মন্দির বললে আপনাদের পুরো টোটো 15 টাকা ভাড়া নিয়ে পুরো এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। তারপরে আপনারা এই মন্দিরে চলে আসবেন। আর এই মন্দির জাগ্রত, আর যদি আসেন ফোন করে আসবেন তাহলে আরও সুবিধা হয়। তা আশা করি আপনারা
এইটা ভালো লাগবে। এই ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার, যত শেয়ার করবে তত লোকে জানতে পারবে যে পশ্চিমবঙ্গে কত মন্দির আছে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তাই জন্য বলি অল বোতামটা টিপে দেবেন। আর বলবো যে এই জাগ্রত মন্দিরে আসবেন, কী কী প্রোগ্রাম হয় সেগুলো বলে দিয়েছি। আর এখানে এই যে চণ্ডী মন্দির আছে, যদি চণ্ডী মন্দির সংস্কার হচ্ছে, যদি পারেন এই চণ্ডী মন্দিরকে সংস্কারের জন্য সহযোগিতা করেন তাহলে আরও উপকৃত হব। এইখানকার মন্দির যত হবে গড়ে উঠবে তত পশ্চিমবঙ্গেরও অনেক হবে। তা আর এখানে আরেকটা বলবো যে বেড়ানোর পক্ষে খুব ভালো জায়গা, গাছগাছালি মনোরম পরিবেশে আপনারা একদিন এখানে এসে ঘুরেও বেড়াতে পারেন। আর বেশি কিছু বলবো না, জয় মদন গোপাল বলে